নমস্কার, আমি মৌ ভট্টাচার্য চলে এসেছি আপনাদের সামনে বিকাশ টক শোয়ের স্বাস্থ্য বিষয়ক বিশেষ পর্ব নিয়ে। আজকে আমাদের পর্ব হলো ডিপ্রেশন বা অবসাদ। আপনাদের সবাইকে প্রথমে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রদীপ সাহা। ডক্টর সাহা আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং উনি ফর্মার আইওপি মানে ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির ডিরেক্টর এবং প্রফেসর ছিলেন। স্যার আজকে আমাদের সঙ্গে এসেছেন, আমাদের মধ্যে এসেছেন, এই আমাদের বড় প্রাপ্তি। স্যারের কাছেই আজকে আমরা জেনে নেব ডিপ্রেশন কী, ডিপ্রেশনের কারণ কী এবং ডিপ্রেশন থেকে বাঁচার কী উপায় হতে পারে। স্যার, আমি প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। এই যে আমরা এত শুনি এখন মানুষের মনে ডিপ্রেশন বলতে বা অবসাদ বলতে আমরা কি বুঝি স্যার, সেটা যদি একটু পরিষ্কার করেন। দেখুন, এই প্রশ্নের সোজাসুজি উত্তর দিতে গেলে প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে জানলুম যে গোটা পৃথিবীতেই আজকে অবসাদ একটা মহামারীর ধারণ করেছে। 2017 সালে একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস একটা তাদের 10th অক্টোবর যে ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, তাদের থিম রেখেছিল লেটস টক ডিপ্রেশন। তার মানে ডিপ্রেশনটা পৃথিবীতে এমন একটা জায়গায় পৌঁছেছে শুধুমাত্র সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের এই ডিপ্রেশনের মোকাবেলা করতে পারবে না। সেই জন্য ওনারা বললেন এই 10th অক্টোবর 2017 পৃথিবীর যত রকমের ডাক্তার আছে, সে মেডিসিনের ডাক্তার হোক, কার্ডিওলজির ডাক্তার হোক, এন্ডোক্রাইন, সবাইকে ট্রেনিং দিয়ে ডিপ্রেশন সম্বন্ধে সচেতন করো। যখনই তার সামনে সেই রকম একটা পেশেন্ট আসবে তিনিই যেন চিকিৎসাটা দিতে পারেন, সাইকিয়াট্রিস্ট সাইকোলজির অপেক্ষা না করতে হয়। কারণ ডিপ্রেশন যে কত ভয়ঙ্কর সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস এবং আমরা পৃথিবীর লোক এখন প্রতিদিনই হাড়ে হাড়ে টের পাচ্ছি। অতএব আপনি যেটা নিয়ে আজকে উপস্থাপনা করেছেন সেটাতে আমার বিশেষ ভালো লাগছে, আমারই সাবজেক্ট। তো তখন ওনারা যেটা করেছিলেন 1984 প্রথম একটা স্টাডি হয় লস অ্যাঞ্জেলসে। সেই স্টাডিটা কি ছিল যে লস অ্যাঞ্জেলেসের প্রতিটা লোককে বাড়িতে বাড়িতে গিয়ে কিছু জিজ্ঞেস করা, কিছু প্রশ্নমালা নিয়ে যাওয়া এবং সেখান থেকে দেখা যে তারা কি কি রোগে বেশি ভোগেন। তো দেখা গেল যে লস অ্যাঞ্জেলসের 75% সুস্থ, 25% মেন্টাল রোগ ডিপ্রেশনে অসুস্থ মহিলা। আর পুরুষদের মধ্যে দেখা গেল যে 17% তারা ডিপ্রেশনে বা অবসাদে অসুস্থ, বাকিরা মোটামুটি সুস্থ আছে। তো এটা যখন জার্নালে বেরোলো, গোটা পৃথিবীর সাইকিয়াট্রিস্ট সায়েন্টিস্টরা বলল এরকমটি হতেই পারে না, একটা বড়লোক দেশের বড়লোক রাজ্যে এটি কেমন করে হয়। তো 1990 সালে আবার নতুন করে এটা রিপিট স্টাডি করা হলো। তো এই স্টাডিটার নাম ছিল এপিডেমিওলজিক্যাল ক্যাচমেন্ট এরিয়া সার্ভে 1984। তো 1990 সালে করে দেখা গেল যে একই দৃশ্য, যে ডিপ্রেশন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সেই একইভাবে 25% লেডিস আর 17% মেল। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বললো যে অদ্ভুত কথা। তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গোটা পৃথিবী জুড়ে, যেমন ইন্ডিয়া, চায়না, ব্রাজিল, ইংল্যান্ড, এগেন আমেরিকা, এরকম 11টা দেশে তারা আবার স্টাডি করে দেখলেন যে একই দৃশ্য। তখন এই স্লোগানটা আনলেন যে অবসাদ কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে, এর মোকাবেলা করতে হবে। তো মোকাবেলা করতে গিয়ে প্রথমে যে স্লোগানটা দিলেন যে পৃথিবীর প্রত্যেকটি ডাক্তারকে অবসাদ সম্বন্ধে জানতে হবে, শুধুমাত্র প্রত্যেকটি মানুষকে তবেই সে জানতে পারবে। এখন আপনার প্রশ্ন যে অবসাদ আমরা কি করে বুঝবো, সত্যিই তো অবসাদ বুঝতে গেলে প্রথম প্রাথমিক যে লক্ষণগুলো মানুষের মধ্যে আসে সেটা হচ্ছে আমার মনটা ভাল লাগছে না, জানিস তো, মনটা খারাপ। অনেকে যারা ইংরেজিতে কথা বলে আমার একটু লো মুডে আছি আমি আজকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রত্যেক মানুষেরই তার জীবনে কিছু কিছু ভালো লাগা থাকে, খুব পছন্দের খাবার থাকে, পছন্দের বন্ধু থাকে, লোক থাকে যাদেরকে দেখলেই তারা আনন্দিত হয়ে ওঠে, উদ্বেলিত হয়ে ওঠে। তো অবসাদ এলে সেই সব খাবার, সেই সব পরিচিত লোক বা সেই সব সিনেমা যাই আসুক না কেন তার সামনে, তার কোনো কিছুতেই ভালো লাগছে না। আমাদের মেন্টাল হেলথের পরিভাষায় বলা হয় অ্যানহেডোনিয়া, মানে যেসব জিনিসগুলো আগে ভালো লাগতো এখন আর ভালো লাগছে না। যে আমার
বান্ধবী প্রেমিকা তাকে দেখলে মন উদ্বেল হয়ে উঠতো, সেই প্রেমিকাই এসছে, কিন্তু কোথায় যেন ভালো লাগা নেই আমার। বা আমাদের বাড়িতে ইলিশ মাছ হলে আমাদের ভাই বোনদের সকলের ভীষণ ভালো লাগতো, যে অবসাদগ্রস্ত তার ইলিশ মাছ এসছে কি না এসছে তার ভালো লাগাটা নেই। আরেকটি কথা, এই যে ধরুন আমি ডক্টর বা আপনি কাজের লোক, সারাদিন আমি 100 পেশেন্ট দেখছি, আমার কোনো মানে টায়ার্ড ফিল করছি না। কিন্তু যেদিন আপনি অবসাদগ্রস্ত হবেন, দেখবেন যে মায়েরা সকাল থেকে রাত্রি অবধি কত কাজ করছে, তার মধ্যে কোনো মানে খামতি নেই, দুর্বলতা নেই, অবসাদ নেই, অবসাদ নেই। কিন্তু যেই অবসাদ এসে গেল, সকাল থেকে 11টা অবধি কাজ করার পরে তার মনে হচ্ছে আর কাজ করতে ইচ্ছে করছে না। আমি 10টা 12টা পেশেন্ট দেখার পর, বা সেই ডক্টর দেখার পর আর তার আর পেশেন্ট দেখতে ইচ্ছে করছে না, আজকে আর ভালো লাগছে না। এই যে আমাদের পরিভাষায় বলা হয় ইজি ফ্যাটিগেবিলিটি। তাহলে 3টে কোর সিমটমস আমরা কি পেলাম? একটা হচ্ছে ফিলিং স্যাড অর ফিলিং লো, সেকেন্ড পেলাম অ্যানহেডোনিয়া, যেটা আমি বিশ্লেষণ করেছি, যে আগে যেটা ভালো লাগতো সেটা এখন আর ভালো লাগছে না ওই পরিস্থিতিতে, প্লাস অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া। এই 3টা হচ্ছে কোর সিমটমস। কিন্তু যখন পেশেন্টরা আমাদের কাছে আসে, তারা তো অন্য কথা বলে, তো সেটাকে আমাদের পরিভাষায় বলা হয় কমন অ্যাসোসিয়েটেড সিমটমস। যেমন আমার এখানে বাংলাতে বা আমাদের এই ইন্ডিয়াতে বা এশিয়ান কান্ট্রিতে বলবে, স্যার আমার ভালো ঘুম হচ্ছে না, আগে আমি 7টা অবধি ঘুমোতাম, এখন 3টেতেই ঘুম ভেঙে যাচ্ছে। স্যার আমি সবই একই খাবার খাচ্ছি, কিন্তু আমার ওজন কমে যাচ্ছে। আমার অ্যাটেনশন কনসেন্ট্রেশন, যেমন মায়ের এসে বললো, স্যার আমার ছেলে তো 90% নিচে কোনোদিনই পায়নি, এখন হঠাৎ করে দেখছি যে ওর 13 বছর বয়স, ও সেই অ্যাটেনশন কনসেন্ট্রেশনটা পড়তেও পারছে না, সেরকম নাম্বারও পাচ্ছে না, ওর মেমোরি স্যার কমে গেছে। আর একটা লোক বললো, স্যার ওর খিদে কমে গেছে, বা ওর হচ্ছে যে কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। আর ভয়ানক খবর কি স্যার, মাঝে মাঝে আমার মেয়ে বলে আমি সুইসাইড করবো, কেন বলে জানি না। অনেকে বলে, স্যার আমার মরে যেতে ইচ্ছে করে। দেখ তোমরা এত বলো মরে যেতে ইচ্ছে করে। এই যে ডেথ উইশেস, সুইসাইডাল থট, রিডিউসড অ্যাটেনশন, রিডিউস কনসেন্ট্রেশন, তো ঘুম আসছে না, ঘুম তাড়াতাড়ি আসলো তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, তো এইগুলো যদি থাকে তো সেটাও পার্ট অফ ডিপ্রেশন ধরা হয়। এর সঙ্গে আর একটা ক্যাটাগরি আছে, সেটাকে বলা হয় মেলাঙ্কোলিং সিমটমস। তো মেলাঙ্কোলিং সিমটমস আগে বলা হতো, আগের পুরোনো দিনের ডাক্তাররা পুরোনো দিনের নমেনক্লেচারে ছিল, এখন সেটাকে বলা হয় সোমাটিক সিমটমস। সোমাটিক সিমটমটা কি? যে একই খাবার খাচ্ছি, একই রকম সব কিছু আমার দৈনন্দিন কাজকর্ম, কিন্তু আমি দেখছি স্যার লাস্ট 1 মাসে আমার 4 কিলো ওজন কমে গেছে। আমার ঘুম প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা আগে ভেঙে যাচ্ছে। প্রতিদিন সকালবেলা দেখি ভীষণ মন খারাপ, বিকেলের দিকে একটু ভালো থাকি। এটাকে বলে ডায়োনাল ভেরিয়েশন। সারাদিনের মধ্যে দুঃখটা সকালে বেশি, বিকেলে একটু কম। কারো ক্ষেত্রে আবার বিকেলে একটু দুঃখটা বেশি, সকালে একটু ভালো। তো এই যে নানা রকম ব্যাপারগুলো রইল, প্লাস হচ্ছে যে খিদের প্রতি একদম এক্সট্রিমলি অনিচ্ছা। তো এই সমস্ত সিমটমের যদি 1টা 2টো 3টেও 14 দিন অবধি থাকে, কতদিন? 14 দিন, তবে তাকে আমরা বলবো অবসাদ। অনেক সময় হয় যে আমাদের ছেলেরা MBBS ফেল করেছে বা MA ফেল করেছে, 3-4 দিন একটুখানি দুঃখে রইলো, অবসাদে রইলো, তারপরে তাকে বাবা মা ভাই বোন বোঝালো, এরকম অনেকেই ফেল করে পরের বার পাস করে যাবে, সে 5 দিন 6 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। সেটাকে আমরা অবসাদ ধরবো না, তার চিকিৎসারও দরকার নেই, স্যার ওই সারাউন্ডিং থেকে যে এনভায়রনমেন্ট থেকে কাউন্সিলিং হলো তাতেই সে ঠিক হয়ে যায়। কিন্তু যদি 14 দিন এক নাগাড়ে থাকে এই সমস্ত সিমটমগুলো, যদি সব থাকে তাহলে সিভিয়ার ডিপ্রেশন, যদি সব থেকে একটু কিছু কম থাকে তাহলে মডারেট ডিপ্রেশন, আর যদি 1টা 2টো 3টে করে সিমটম থাকে তাকে বলি মাইল্ড ডিপ্রেশন। কিন্তু প্রত্যেকেরই চিকিৎসা দরকার। আমার মনে হয় যে অবসাদ বলতে কি বুঝি, ডিপ্রেশন বলতে কি বুঝি, ছোট্ট করে আমি বোঝাতে পারলুম। স্যার এই সূত্র ধরেই আমার পরের প্রশ্নটা, তাহলে অবসাদের ক্ষেত্রে ঝুঁকি কি কি থাকে, মানে বাড়িয়ে দিতে পারে সেই অবসাদকে, সেইটা কি যদি। দেখুন, এটা খুবই সুন্দর প্রশ্ন, এটা একটা পার্টিনেন্ট কোশ্চেন করেছেন উনি। সেটা হচ্ছে যে অবসাদগ্রস্ত একজন ছেলে বা মেয়ে বা মহিলা বা পুরুষ মানুষ হয়েছেন, তো আমরা তাকে চিকিৎসা করলুম না, অবহেলা করলুম।
তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে 9 মাস 10 মাস পর আপনা আপনিই ঠিক হয়ে গেল। আর 100টি যদি এরকম পেশেন্ট থাকে তাহলে 10টি কিন্তু সে ঠিক হবে না, সেই 10টির কিন্তু অন্যান্য রোগ দেখা দিতে পারে, ইভেন তারা সুইসাইডও করে বসতে পারে। অতএব আমি চিকিৎসা না করলেই 100 জনের মধ্যে 10 জনকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিলাম। কিভাবে তার মৃত্যু হবে? সুইসাইড। এখন সুইসাইড তো অনেকভাবে হতে পারে, সেটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয়। তো এইটা হচ্ছে প্রাথমিক কথা। সেকেন্ড কথা, যদি আমরা চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদের প্রায় 100% নিশ্চিত ভালো হওয়ার। সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এই শহরে, আমাদের মেডিকেল কলেজে পাওয়া যায়। সেকেন্ড কোশ্চেন। স্যার, আপনি একটু আগে বললেন যে দীর্ঘমেয়াদী দুঃখবোধ হয়তো অনেক সময় ডিপ্রেশন হয়, আবার হয়ও না। স্যার, সেইটা কি একটা মানুষ আইডেন্টিফাই করবে কি করে? দেখুন, প্রথম কথাই হচ্ছে যে প্রত্যেককে ডিপ্রেশন সম্বন্ধে সচেতন হবে। কেন আমি আমার বক্তব্যের প্রথমেই বলেছি যে পৃথিবীর গরিব দেশ, বড়লোক দেশ, মধ্যবিত্ত দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, যেখানেই আমরা যাই না কেন সেখানেই কিন্তু নানা রকম সায়েন্টিফিক রিসার্চ স্টাডি করে দেখা গেছে যে 100 জন মহিলার মধ্যে 25 জনই অবসাদগ্রস্ত হচ্ছেন এবং 100 জন পুরুষের মধ্যে 17 থেকে 18 জন অবসাদগ্রস্ত হচ্ছেন। অতএব সব দেশেই এই জায়গাটা কিন্তু পরিষ্কার যে বড়লোক দেশ বলে কম, গরিব দেশ বলে বেশি, সেটা নেই। তো সেই জায়গা থেকে আমাদের ভাবতে হবে এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে তৈরি করতে হবে। প্রশ্নটা কি ছিল আপনার? যে দীর্ঘমেয়াদী দুঃখবোধই কি সবসময় যে অবসাদ যদি হয় তাহলে দেখুন, সেটা আইডেন্টিফাই করবে কি করে? আইডেন্টিফাই করবো আমরা এইভাবে যে দেখুন, হঠাৎ একটু দেখলুম যে ছেলেটি স্কুলে যেতে চাইছে না, বাচ্চা ছেলেটি 14, 15, 16 বছর বয়স। তো বললো ভালো লাগছে না। তো দিস আর দ্য ফাইন সাইন দি এনি চেঞ্জ ইন বিহেভিয়ার। দেখা যাবে আমার পরিবারের সেই লোকটির মধ্যে তার ব্যবহারগত একটু যেন পাল্টে গেছে। সেকেন্ড যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে বায়োলজিক্যাল ফাংশন। তো বায়োলজিক্যাল ফাংশনের মধ্যে কি কি আসে? আমাদের স্লিপ, অ্যাপেটাইট, আর অ্যাডাল্ট হলে কি হবে যে অ্যাট্রাকশন টু দ্য অপোজিট সেক্স। তো এই তিনটে জিনিসই কিরকম যেন চেঞ্জ হয়ে যায়। সুন্দরী স্ত্রী পাশে রয়েছে কিন্তু তার কোনো ইন্টারেস্ট নেই। তারপরে আপনার ওই ঘুমটা অল্টার্ড হয়ে গেছে, কমে গেছে, সে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে। খিদে নেই বললেই চলে, কাজকর্মের প্রতি অ্যাটেনশন কনসেন্ট্রেট বলছে। এই যে জিনিসগুলো যেটা আমরা প্রথম থেকে বলার চেষ্টা করলাম, এর কোনো একটা দেখলেই মনে হবে আরে আমার ছেলেটি বা আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ ডিপ্রেশনের দিকে যাচ্ছে না তো। তখনই আপনাকে অ্যালার্ট হতে হবে এবং আপনি দ্রুত আপনার বাড়ির কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের কাছে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে তার সঙ্গে পরামর্শ করা। এইটা হচ্ছে কি দেখে বুঝবেন এবং কি করা উচিত। স্যার, আপনি কিছুক্ষণ আগে একটা ছোট্ট ডেটা দিলেন, আমি শুনছিলাম, যে সেটা হচ্ছে যে 25% মহিলা এবং 17% পুরুষ। যদি 25 এবং 17 হয় তাহলে দেখা যাচ্ছে মহিলাদের মধ্যে কিন্তু ডিপ্রেশনের হার বেশি। স্যার, এটার কি কোনো পার্টিকুলার কারণ আছে যে মহিলাদের মধ্যে ডিপ্রেশনের হার বেশি? ডেফিনেটলি। তো যেটা আমরা অ্যানালাইসিস করে বা রিসার্চ করে যেটুকু আমরা বের করতে পেরেছি, তো সেটা হচ্ছে পৃথিবীর সব দেশেই এই মহিলাদেরকে নানা রকম তার জীবনের উত্থান পতন এবং ট্রমাটিক ইভেন্টের মাঝখান দিয়ে, বা ট্রমাটিক যদি আমি নাও বলি, স্ট্রেসফুল ইভেন্টের মাঝখানে যেতে হয়। যেমন ধরুন এশিয়ান কান্ট্রিতে দেখবেন বাড়িতে 3টে ছেলে 3টে মেয়ে। তো 3টে ছেলের মধ্যে যখন তারা বড় হলো তাদের স্বাধীনতা বেশি, মেয়েদের বাড়িতে স্বাধীনতাটা কোথায় যেন একটু কম। তো সেখানেই তারা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। সেকেন্ডলি, এরকম আগে ছিল, এখনও হয়তো আছে, যে বাড়িতে বড় বড় মাছগুলো ছেলেদেরকে দেওয়া হয়, তার থেকে একটু ছোট ছোট মেয়েদেরকে দেওয়া হয়। এটা একটা কারণ। প্রথম থেকেই তারা যেন একটা ডিপ্রাইভেশনের শিকার হচ্ছে নিজের অজান্তেই, এবং তারা জানেও না কেনই বা হচ্ছে, কিন্তু তারা উপলব্ধি করছে, অনুভব করছে, দেখছে। সেকেন্ড হচ্ছে যে ধরুন তারা বড় হয়ে গেছে, বাবা মা তাকে বিয়ে দিল, যদি মেয়ে হয় তো যেখানে সে প্রতিপালিত হচ্ছে সেখান থেকে অন্য একটা অপরিচিত তার জায়গা সে চলে যাচ্ছে। সেখানে তারা পরিচিত বলতে সামান্য পরিচিত বলতে তার হাজবেন্ড, আর সবটাই অপরিচিত।
বাড়ির প্রতিটা আনাচে কানাচে সবটাই তার কাছে নতুন ভাবে তাকে গ্রহণ করতে হয়। থার্ড যদি আপনি দেখেন, যেটা আমি দেখতে পাই বা আমার গবেষণায় আমি দেখেছি, যে এই যে লেবার পেন এবং এই প্রেগন্যান্সির যা কিছু সমস্যা, যে প্রেগন্যান্সি যখন কনফাইনমেন্ট হয়ে যায়, বাচ্চা হয়ে যায়, তখন মা এবং ছেলে ভীষণ খুশি থাকে। কিন্তু তার আগের এই 10টা মাস কিন্তু সে নানাভাবে ডাক্তারের কাছে যাও, ওষুধ খাও, সাবধানে থাকো, এবং বাড়িতে কত রেস্ট্রিকশনস, ফার্স্ট ট্রাইমেস্টার, লাস্ট ট্রাইমেস্টার, ডাক্তাররাও রেস্ট্রিকশন করে দেয়। তো প্লাস একটা অজানা জগতের, অজানা মুহূর্তের একটা আনন্দ অনুভূতি, তেমনি বিশাল একটা ভয়। কারণ তারা দেখেছে, তারা শুনেছে যে বাচ্চা হতে গিয়ে অনেক মায়ে মারা গেছেন, বাচ্চা হতে গিয়ে দেখলেন যে বাচ্চা হলো, সেই জানতো বাচ্চা তিনি পেলেন না। তো এগুলো সমস্ত কিছু তাদের কাছে একটা ট্রমা, স্ট্রেস হয়ে আসে। থার্ড হচ্ছে, সে প্রফেশনালি যাই হোক না কেন, যেই মা হলেন তার কাছে প্রথম পরিচয় আমি মা, তারপরে আমি একজন ডাক্তার, আর প্রথম একজন আমি মা, তারপরে আমি একজন কলেজের প্রফেসর বা স্কুলের টিচার। তো এই যে জায়গাগুলো থাকে না, এবং এটা যদি আপনি মানে কি বলবো, নানা রকম বিভিন্ন ফুল, স্ট্রেস রিলেটেড ফুল মালা দিয়ে গাঁথেন, তাহলে দেখতে পাবেন ছেলেদের থেকে মেয়েদের এগুলো অনেক বেশি। এবং সেই জায়গা থেকেই আমার মনে হয় মেয়েরা বিভিন্নভাবে, এবং আমার দেশে তো আমি আগে দেখেইছি, এখন তো মেয়েরা চাকরি করে, আগে টোটালি ডিপেন্ডেন্ট তার হাজব্যান্ডের ছিল। এবং অনেক কমিউনিটিতে এমন এমন আছে যে সো ডিপ্রাইভড, এবং এগুলোও সবসময় তাদের কাছে একটা ট্রমা হয়ে থাকে। সেদিন যেমন একটা ছেলে এসছে, স্যার তোর মা হইলে কী রে, তোর মা এরকম হয়ে গেল, কী ব্যাপার? তো বললো, স্যার আমাদের পরিবারে না মায়েদের কোনো কথার দাম নেই, সব ওই একজন ঠিক করে দেয়, সেইভাবেই চলে। সেই জায়গা থেকে মা আজকে এরকম হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি বলতে চাই না। তো বুঝতেই পারছেন যে এই নানা রকম স্ট্রেসফুল লাইফ ইভেন্টসের মাঝখানে ওয়ান আফটার যেতে 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 তাদের মধ্যে ডিপ্রেশনের সংখ্যাটা বেড়ে যায়। একদমই তাই। স্যার, আমার পরের প্রশ্ন আপনাকে, যে যখন একজন অবসাদ নিয়ে আসছে, তার চিকিৎসা কিভাবে শুরু হবে? সে কি শুধু স্যার সাইকিয়াট্রিস্টের কাছে দেখাবে, নাকি সেখানে একটা সাইকোথেরাপিরও খুব বড় একটা ভূমিকা আছে? সেইটা যদি স্যার একটু পরিষ্কার করেন আপনি। দেখুন, এটা তো এই উত্তর দেখতে গেলে প্রথমে যেটা ভাবতে হবে, যে যেখানে অনেক ব্লাড পরীক্ষা হয়, এক্সরে হয়, এমআরআই হয়, সেটারও কোনো গুরুত্ব কোনো অংশে কম নয়, এবং ডাক্তার দেখবেন সে তারও কোনো অংশে গুরুত্ব কম নয়। এই দুটোই একে অন্যের পরিপূরক। তো এই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট একে অন্যের পরিপূরক। কিন্তু প্রথমে এই যে কি এমআরআই লাগবে, কি ব্লাড টেস্ট লাগবে, সেটা কে ঠিক করে দেবেন? ঠিক, ডক্টর। ডাক্তার। তো এই ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট ঠিক করে দেবেন তোমার কি ধরনের সাইকোথেরাপি লাগবে, কি ধরনের কাউন্সিলিং লাগবে, কি ধরনের সাইকোমেট্রি লাগবে। তাহলে প্রথমে তারা কনসাল্ট করবে সাইকিয়াট্রিস্টের সঙ্গে, দেন ফলোড বাই অ্যাডভাইস তারা সাইকোলজিস্টের কাছে যাবে। এবং এই দুইয়ের কম্বিনেশনে, যেমন ব্লাড পরীক্ষা, সিটি স্ক্যান, এমআরআই এবং ফিজিশিয়ানের কম্বিনেশনে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। এক্ষেত্রেও তাই, যে যদি আপনি শুধুই ডাক্তার দেখান, শুধুই সাইকোলজিস্ট দেখান, তাতে যা এফেক্ট পাবেন, এই দুটো কম্বিনেশন পাশাপাশি চললে তাতে অনেক বেশি ভালো এফেক্ট পাওয়া যাবে। এটা গোটা পৃথিবীতে গবেষণা করে প্রমাণিত সত্য। স্যার, আমার নেক্সট প্রশ্নটা, আপনি যে এই দীর্ঘদিন ধরে এই পেশায় আছেন, আপনি এত পেশেন্ট দেখেছেন এবং সমাজকেও বিভিন্নভাবে আপনি দেখেছেন, নাহলে এত সুন্দর আপনি যে বিশ্লেষণ করলেন একটু আগে, সেইখান থেকে স্যার আমার আপনার কাছে জানতে ইচ্ছে করছে যে এই যে স্যার আমাদের মানসিক রোগ মানে একটা, আমরা যে স্টিগমাটাইজড এখনো যে স্যার একটা ডিপ্রেশন হলে, মন খারাপ হলে, যে আপনি বললেন যে 14 দিন দেখা, তারপরে সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, কিন্তু স্যার অনেক জায়গা তো আমরা সেই জায়গাটাই গড়ে উঠতে পারিনি। কারণ আমরা জানি কোনো একটা বাচ্চা, কোনো একটা অ্যাডোলেসেন্ট ছেলে বা অ্যাডাল্ট একজন, সে যদি কোনোভাবে তার পাড়ার লোক, তার বাড়ির লোক, এমনকি তার কাছের বন্ধুরাও যদি জেনেছে যে সে সাইকিয়াট্রিস্টের কাছে গেছে, সে সাইকোলজিস্টের কাছে গেছে, ভীষণভাবে কিন্তু তাকে সেই পাগল এই তকমাটা কিন্তু লাগিয়ে দেওয়া হয়। এবং সেই জায়গা থেকেই কিন্তু স্যার অনেকেই কিন্তু এই চিকিৎসার অধীনে আসতে চায় না। এখনো কিন্তু আমাদের সমাজে স্যার সেই জায়গাটা কিন্তু অনেকভাবেই এখনো সেই জায়গায় আমরা পৌঁছতে পারিনি বলে আমার মনে হয়। এইটা নিয়ে স্যার আপনার এতদিনের কাজের অভিজ্ঞতা, আপনি কি বলবেন? না, যে কথাটা আপনি বললেন সেটা তো মানে কি বলবো, যে একটা মানে ধ্রুব সত্য কথা। তো যে ধ্রুব সত্য কথাটার মধ্যে আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে, যে
আমাদের দেশে এই ব্যাপারটা আছে, অন্য দেশে নেই। হ্যাঁ। কিন্তু আপনাদের আমি জানাই, এটা চীনেও আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, ইন্ডিয়াতেও, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সব জায়গাতেই আছে। কিন্তু আমাদের পার্সেন্টেজটা বেশি, এবং ইদানিং আমরা দেখছি সেখান থেকে একটু আমরা বেরোতে পেরেছি। তবে এটা সত্যি যে এই যে পাগল বা ম্যাড কথাটা এসছে, এটা একেবারেই বেঠিক কথা। আমাদেরকে আমি যেটা বলার আমার জীবনে সবসময় চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আপনাকে ভাবতে হবে যে মানুষ সুস্থ আর অসুস্থ, পাগল বা ম্যাড বলে কিছু নেই। কারণ কি, এই ডিপ্রেশন বলুন, এই সিজোফ্রেনিয়া বলুন, এই অবসাদ বলুন, সবই তো আমরা এখন সারিয়ে ফেলতে পারি। এবং সারিয়ে ফেলতে পারি না, আগে যেমন কোনো নতুন ওষুধ আবিষ্কার হলে আমেরিকাতে আগে আসতো, 10 বছর পরে আমাদের এখানে আসতো। এখন তো সেই ব্যবস্থাটা নেই। এখন যেটা আমেরিকায় পাওয়া যায় তা 2 সপ্তাহের মধ্যে আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায়, যেটা জাপানে পাওয়া যায় সেটা 2 সপ্তাহের মধ্যে আমেরিকায় পাওয়া যাচ্ছে, ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে, ইউরোপে পাওয়া যাচ্ছে। অতএব সেই জায়গা থেকে বলতে হবে যে এই হেলথ কনসিয়াসনেস অ্যাজ এ হোল আমাদের দেশে কম, বা এই থার্ড ওয়ার্ল্ডে কম আছে। সেকেন্ডলি, মেন্টাল হেলথ সম্বন্ধে সমস্যা আমাদের অত্যন্ত বেশি। এবং এই যে স্টিগমা যেটা আপনি বললেন যে ওই বাড়ির ছেলেটি কি মানে মেন্টাল পেশেন্ট, জানিস তো। তো এই যে জায়গাটা, আমি বলি আমার কথা, আমি একটা বাড়িতে থাকতাম, সেখানে 8টি ফ্ল্যাট ছিল। তো একদিন আমি বাড়িতে থেকে গেছি কোনো একটা কারণে, তো আমি সিঁড়ি দিয়ে বোধহয় নামছি, তো হঠাৎ দেখি আরেকটি লোক তার বাচ্চাকে নিয়ে, 13-14 বছরের বাচ্চাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। আমি বললাম, দাদা কি হলো, ছেলেকে নিয়ে দুপুরবেলা কোথায় চললেন? ওরা না, এই পার্কে ঘুরিয়ে নিয়ে এসি। আমি না একটু অবাকই হলাম যে এই দুপুরবেলা পার্কে ঘুরতে যাচ্ছে। পরে আমি জানতে পারলাম সেই লুকিয়ে লুকিয়ে একজন সাইকিয়াট্রিস্টকে দেখায়। যদিও আমি সাইকিয়াট্রিস্ট, একসঙ্গেই থাকি, তিনি আমাকে দেখালেন না, এবং লুকিয়ে লুকিয়ে লিফটে না নেমে সিঁড়ি দিয়ে নামছে যাতে কেউ না জানতে পারে। তো এই জায়গাটা তো আছে, এ তো আমি নিজে দেখেছি আমার প্র্যাকটিসে, এবং আমি যেখানে বসবাস করি সেখানেও দেখেছি। তো এই যে জায়গাটা না, এই জায়গাটাকে আমাদেরকে ভেঙে ফেলতে হবে। এবং যার জন্য আমার মনে আছে, আমি তো হেড অ্যান্ড প্রফেসর ডিরেক্টর পিজি হসপিটাল ছিল, সেখানে আমরা মানে ইয়েতেও মানে কি বলবো যে মিছিল করেছিলাম প্ল্যাকার্ড নিয়ে, যে মেন্টাল হেলথ একটা অসুখ, আপনারা চিকিৎসা নিন, আপনারা সারবেন, এটা নিয়ে দুর্ভাবনা করার কিছু নেই। তো এইভাবেই যে এই যে আজকে আপনাদের টিভির মাধ্যমে বা যে সমস্ত নিউজ পেপার্স বা যে মিডিয়ার যে জায়গাগুলো আছে, আমরা প্রত্যেকেই যদি এই দায়িত্বটা কাঁধে তুলে নিই, তাহলে কিন্তু আমজনতার মধ্যে পৌঁছে যাওয়া যায়। তার কারণ আমি কিন্তু ইদানিং দেখছি, যেমন আমার আউটডোরে পিজিতে একটা হাইস্ট দিন 1700 পেশেন্ট হয়েছিল, এবং অন অ্যান অ্যাভারেজ 1100, 1200, 1300 পেশেন্ট থাকতো। ইট ইন্ডিকেটস, যখন আমি প্রথম পিজি হসপিটালে যাই 2008 সালে, তখন 150-200 পেশেন্টের বেশি আসতো না। এই যে এখন এত বেশি করে আসছে, তার মানে সচেতনতা কিছুটা বাড়ছে, এবং আমাদের উদ্যোগ কিছুটা কাজে লাগছে। এবং আমার বিশ্বাস আপনাদের এই পজিটিভ বার্তার মধ্যে দিয়েও এই সচেতনতা অনেকটাই বাড়িয়ে তোলা যাবে, যদি আমরা এটা দিনের পর দিন চালু রাখতে পারি, এটা কন্টিনিউ করতে পারি আপনাদের উদ্যোগে। স্যার, আরেকটা শেষ প্রশ্ন আমার আপনার কাছে, সেটা হচ্ছে একজন মানুষ যদি চায় তার পরিবারের কোনো সদস্য ডিপ্রেশনে আক্রান্ত হয়েছেন, তাহলে তারা কিভাবে সেই সেট আপটা তৈরি করবেন? কারণ স্যার, অনেক সময় আমাদের যেটা হয়, আমাদের কিন্তু পারিবারিক দিক থেকে অনেক রিস্ট্রেন থাকে, আমাদের অর্থনৈতিকভাবে অসুবিধা থাকে, পরিবারে অত লোক থাকে না, সেই মানুষগুলোকে সহায়তা আমরা দিতে চাই অথচ হয়তো দিতে পারি না। তো সেই জায়গা থেকে স্যার নানা রকম অসুবিধা নিয়ে একটা মানুষ কিভাবে তাও সহায়তাটা করবে, সেটা যদি একটু বলেন। না দেখুন, এটা নিয়ে কিন্তু আজকাল আর অতটা বেশি সমস্যা নেই, শুধু মানুষকে এগিয়ে আসতে হবে। যেমন আমি বলছি, প্রত্যেকটি যে গভর্নমেন্ট হসপিটালে একটা করে সাইকিয়াট্রিক ইউনিট আছে। অতএব তারা যদি মানে কি বলে ফিনান্সিয়াল জায়গা থেকে কোথাও সমস্যা ফিল করে, তাহলে গভর্নমেন্ট হসপিটালে যেতে পারে। কারণ প্রত্যেক গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট যে হসপিটাল, সেখানে সাইকোলজিস্ট আছে, সাইকিয়াট্রিস্ট আছে, এবং সেখানে 10টা করে বেডও রয়েছে। অতএব সেই অ্যাডভান্টেজটা আমরা নিতে পারি, সেখানে গিয়ে আমরা সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারি, এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে। এবং এটা আমি জানি যে সব ডিস্ট্রিক্টেই হয়তো অফুরন্ত সাইকিয়াট্রিস্ট নেই, তবে এটাও আমি জানি যে
যারা কলকাতা, বর্ধমান বা শিলিগুড়ি থাকেন, তারা কিন্তু মাঝে মাঝে পেরিফেরিতে যান প্র্যাকটিস করতে। তো তিনি হয়তো যাচ্ছেন একটা মানে কি বলবো অর্থকরী দিক থেকে, তো অনেক সাইকেটিস্ট আছে তারা কিন্তু শুধু অর্থকরী নয়, তো কমিউনিটিকে সার্ভিস দেওয়ার জন্য যাচ্ছে। তো আর যেটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে বিভিন্ন যারা এরকম নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, এনজিও, তারা যদি এটাকে কিছুটা উদ্যোগ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় পৌঁছে দিতে পারে সচেতনতা, প্লাস মাঝে মাঝে ক্যাম্প করে যদি এই সার্ভিসটা দিতে পারে, তাহলে মানুষটা দেখবে যে এই যে একটু আগে আপনি বলছিলেন একজন যে এইখানে এসে সে 25 না 26 বছরের রিমান্ডস ঘুরে এসছে, সে ঠিক হলো। এই যে ঠিক হলো, বা ধরুন এই যে আমার কাছে পিজি থাকতে একটা পেশেন্ট এসেছিল, আমি বলি, তো সেই পেশেন্টটা এসেছিল হায়দ্রাবাদ থেকে। কেন এসেছিল? তার চোখ দিয়ে ব্লিডিং হচ্ছে, গাল দিয়ে ব্লিডিং হচ্ছে। তো সেই চোখ দিয়ে গাল দিয়ে ব্লিডিং হচ্ছে, তারা ভারতবর্ষে যারা চোখের ডাক্তার, নিউরোলজিস্ট, তারা কেউ সারাতে পারেনি। তারপরে কোথা থেকে কোন খবরে কাগজে পড়েছিল যে আমার কাছে সেরেছে, তা আমার কাছে এসেছিল, এবং সত্যিই তাই, সেই মেয়েটি 6 মাসের মধ্যে সেরে গেল। এবং লোকে বিশ্বাসই করতে চাইছে না। লোকের কথা কি বলবো, আমার ডাক্তারাই বিশ্বাস করতে চাইছে না যে চোখ দিয়ে ব্লিডিং আর চিক দিয়ে ব্লিডিং তা 6 মাসের মধ্যে সেরে গেল হায়দ্রাবাদের মেয়েটি। কারণ ওটা টাইমস অফ ইন্ডিয়াতে ফ্রন্ট পেজে খবর হয়ে বেরিয়ে গেল। তো আমার যারা ডাক্তার আমায় চেনে তারা আমাকে জিজ্ঞেস করলো সত্যিই কি তাই? আমি বললাম দেখো, ওখানে আমি বলেই দিয়েছিলাম যে একজন যে আমাদের রিজিওনাল অপথলমোলজি সেন্টার আছে মেডিকেল কলেজে, যে আই হসপিটাল, তার ডিরেক্টরকেও জিজ্ঞেস করে নিতে যে কি মেকানিজম দিয়ে এটা হয়, এবং সাইকিয়াট্রিস্ট ছাড়া এটা সারাতে পারে না। তিনি কিন্তু ভালো করেই টাইমস অফ ইন্ডিয়াতে বিশ্লেষণ করে বলে দিয়েছিলেন এরকমটি হতে পারে, তিনিও দেখেছেন, এবং এই তার মানে কি হলো ব্যাখ্যা যেটা আমি দিয়েছিলাম, উনিও তাই সেই ব্যাখ্যা দিয়েছিলেন। অতএব যে মনোরোগ কোথায় নেই, যেমন আমার কাছে রিহানা বলে একটি মেয়ে বসিরহাট থেকে এসেছিল। তো আমার কাছে পৌঁছলো কি করে? ডক্টর এ দত্ত, যিনি আরজিগড় মেডিকেল কলেজের নিউরোলজির হেড, তিনি আমাকে ফোন করে বললেন যে আমার থেকে জুনিয়র ছিল, যে দাদা একটা পেশেন্ট তোমার কাছে পাঠাবো, একটু দেখে দেবে, কেন তুমি তো অদ্ভুত অদ্ভুত পেশেন্টকে ভালো করতে পারো। তাই বললাম কি পেশেন্ট? বললো 2 বছর ধরে দুটো পা প্যারালিসিস, আমি ভর্তি করে 2 মাস ধরে যত রকম টেস্ট, এমআরআই, পেট স্ক্যান সব করেছি, আমরা কিছু খুঁজে পাইনি, কিন্তু মেয়েটি ভালো হচ্ছে না, তোমার কাছে পাঠাই। আমি বললাম পাঠিয়ে দাও, আমি আউটডোরেই বসে আছি। তখন আমি পিজি হসপিটাল আউটডোরে ছিলাম, এলো মেয়েটিকে বললাম বাবা ভর্তি হয়ে যা, তো ভালো হওয়ার চান্স আছে। বলে সর্বনাশ স্যার, আমি ভর্তি হব না। তোর বাবা বললো না ভর্তি হয়ে যা মা, ডাক্তারবাবু যখন আশ্বাস দিচ্ছে, আরেকজন বড় ডাক্তারবাবু পাঠিয়েছেন, তো সেই মেয়েটি ভর্তি হবে না। আমি জিজ্ঞেস করলাম ভর্তি হতে হবে না কেন? হবে না? বললো স্যার আমার বিয়ে হচ্ছে, আমার 2টো বাচ্চা আছে, আমি যদি মেন্টালে ভর্তি হই তাহলে আমার বর আমাকে আর ফেরত নেবে না। কেন এমনি অসুখ বলে ফেরত নিচ্ছে না, তারপরে বলবো মেন্টাল পেশেন্ট, তাহলে তো আর ফেরত নেবেই না। আমি বললাম ঠিক আছে তোর বরকে ডেকে পাঠা, আমি কিছু বলি, বর তো আসেনি। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি এটা বললাম যে ধর 2 সপ্তাহ 3 সপ্তাহ পর তুই যদি হেঁটে হেঁটে বাড়ি চলে যাস, বলে তাহলে স্যার বর খুব খুশি হবে। আমি বললাম সেটাই হতে পারে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে ভর্তি করলাম, ও 17 দিন পর সুস্থ হয়ে গেল। সেটাও টাইমস অফ ইন্ডিয়ায় খবর হয়ে গেল রেহানার ছবি দিয়ে, যে একটি মেয়ে যার দুটো পা প্যারালাইসিস ছিল 2 বছর ধরে, কত ডাক্তার দেখেছে, এবং লাস্ট 2 মাস আরজিকর মেডিকেল কলেজের নিউরোলজি ডিপার্টমেন্টের হেডের আন্ডারে ভর্তি ছিল এ দত্ত। আর আমি টাইমস অফ ইন্ডিয়াকে বললাম তুমি এ দত্তর ইন্টারভিউটাও নিয়ে নেবে, যে সে কেন পাঠিয়েছিল, কী জন্য পাঠিয়েছিল। তো এই যে জায়গাটা, এই জায়গাগুলোকে পজিটিভ বার্তার মাঝখান দিয়ে এই পজিটিভ বার্তাটাই দিতে হবে, যে মেন্টাল ডক্টররা সমাজকে কি দিতে পারে, কোথায় দিতে পারে, কিভাবে দিতে পারে। শুধুই সিজোফ্রেনিয়া, শুধুই ডিপ্রেশন নয়, এর বাইরেও অনেক কিছু। আজকে আমি 2টো বললাম, পরে কখনো সুযোগ পেলে আরও বলবো। অতএব এইখানেই মেন্টাল হেলথের মানে সচেতনতা প্রয়োজন, এবং মেন্টাল হেলথের ভীষণ প্রয়োজন। আমি তো এই মেডিকেল কলেজের কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ দেবো, যে তারা খুব সুন্দরভাবে মেন্টাল ডিপার্টমেন্টকে সাজিয়েছেন, গুছিয়েছেন, প্লাস পজিটিভ বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এ কথা তো বলতেই পারি আমি নিশ্চিতভাবে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সবাই এতক্ষণ ধরে শুনলেন যে স্যার চমৎকার করে ডিপ্রেশন বা অবসাদ, যেটা নিয়ে আমাদের নানা রকম কনফিউশন থাকে, সেটা কিন্তু স্যার খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবং এটাও আমাদের পাশাপাশি আমরা বুঝলাম যে মেন্টাল হেলথের কিন্তু অ্যাওয়ারনেস ভীষণভাবেই দরকার, অর্থাৎ সচেতনতা দরকার। আপনার যদি মেন্টাল হেলথের কোনো সমস্যা হয়, সেটা শারীরিক সমস্যার মতনই, আসুন ডাক্তারদের কাছে আসুন, সাইকোথেরাপিস্টদের কাছে আসুন, আপনি কিন্তু সুস্থ হবেনই, এই আশ্বাস আমরা দিতে পারি পজিটিভ বার্তার তরফ থেকে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার।